আজ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের সেকেন্ড লেকচার। এই লেকচারে মূলত আমরা কিছু বেসিক কনসেপ্টস এবং টার্মিনোলজিস নিয়ে আলোচনা করব, তার সঙ্গে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে কিছু কথা বলবো। থার্মোডাইনামিক্সের প্রথম লেকচারে আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম টুয়ার্ডস ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। এখানে আমরা যে বিষয়টা প্রথম আলোচনা করেছিলাম সেটা হলো যে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সেগুলো এম্পিরিক্যাল, এখানে কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটস নেই। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তার জেনারেলাইজেশন হলো লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের 4টে ল এর কথা বলেছিলাম, এবং এই 4টে ল হিস্টোরিক্যালি যদিও প্রথমে সেকেন্ড ল, তারপর ফার্স্ট ল, তারপর থার্ড ল এবং শেষে জিরোথ ল এসেছিল, কিন্তু কনসেপচুয়ালি প্রথমে জিরোথ ল ইন্ট্রোডিউস করা উচিত, তারপর ফার্স্ট ল, তারপর সেকেন্ড ল অ্যান্ড তারপরে থার্ড ল। এবং আমাদের যে পরবর্তী আলোচনা এই ধারা অনুযায়ী হবে, সেই হিসেবে আমরা প্রথমে জিরোথ ল নিয়ে আলোচনা করব। লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সম্বন্ধে আরও 2-4টি ইম্পর্টেন্ট কথা বলেছিলাম। সেটা ছিল যে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তারা অ্যাকচুয়ালি জেনারেলাইজেশন অফ সাম নেগেটিভ স্টেটমেন্টস, অর্থাৎ আমি কি করতে পারি না সে সম্বন্ধে কিছু কথাবার্তা। আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক্স সাবজেক্ট হিসেবে অ্যাজ এ হোল এটা একটা এক্সাক্ট সায়েন্স, একটা ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট রোল আছে। আজকে সেকেন্ড লেকচারে আমরা বেশ কিছু টার্মিনোলজি ইন্ট্রোডিউস করে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু থার্মোডাইনামিক্স আপনারা একটা সায়েন্সকে সায়েন্টিফিক্যালি পড়তে গেলে কিছু বেসিক কনসেপ্টস, বেসিক টার্মস, বেসিক টার্মিনোলজিস যেগুলো থ্রু আউট আওয়ার ডিসকাশন বারবার আসবে, সেগুলোকে আমরা এই লেকচারে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আমরা প্রথমে বুঝে নেব যে সিস্টেম কি, তার বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন কি হতে পারে, বাউন্ডারিজ কি, সে বাউন্ডারিগুলি বা কত রকমের হতে পারে, প্রপার্টিজ বলতে আমি কি বুঝবো, প্রপার্টিজগুলোর মাস ডিপেন্ডেন্স আছে না নেই, তার মতো করে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকমের থার্মোডাইনামিক প্রপার্টিগুলো যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে, তার চেঞ্জটা পাথের উপর ডিপেন্ড করছে কি করছে না, তার মতো করে আমরা পাথ প্রপার্টি, স্টেট প্রপার্টি ইন্ট্রোডিউস করব। আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু কথাবার্তা বলবো, এবং সেই ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে থার্মাল ইকুইলিব্রিয়াম পার্টটাকে আজকে একটু ডিটেলে আলোচনা করব, যেখান থেকে অ্যাকচুয়ালি জিরোথ ল আসে বা জিরোথ ল থেকে থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট আসে, সেখান থেকে টেম্পারেচার জিনিসটা কি সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, সাম বেসিক কনসেপ্টস অ্যান্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, সাম বেসিক কনসেপ্টস নিয়ে কথাবার্তা বলতে কি আমি প্রথমে আলোচনা করব যে থার্মোডাইনামিক সিস্টেম কি। এক কথা বলতে গেলে থার্মোডাইনামিক সিস্টেম হলো একটা সিস্টেম যেখানে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেবল। আচ্ছা, লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কোথায় অ্যাপ্লিকেবল? আমরা লাস্ট লেকচারে বলেছিলাম এটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেমে অ্যাপ্লিকেবল। সুতরাং আমরা বলতে পারি যে থার্মোডাইনামিক সিস্টেম হলো একটা ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম যেখানে লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা এটাও বলেছিলাম যে থার্মোডাইনামিক্স ইউনিভার্সাল, অর্থাৎ লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সেটাকে ইউজ করা যেতে পারে ভীষণ বড় একটা সিস্টেম, গ্যালাক্সি থেকে শুরু করে ভীষণ স্মল একটা অবজেক্ট, সেল বা টিস্যুস ইত্যাদির ক্ষেত্রে। বায়োলজিস্টরা নিশ্চয়ই বলবেন সেল একটা মাইক্রোস্কোপিক অবজেক্ট, কিন্তু আমরা থার্মোডাইনামিক্সের ডেফিনেশনে অ্যাকচুয়ালি ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেম এটাকে ক্যারেক্টারাইজ করছি এই 3টে ইম্পর্টেন্ট প্যারামিটার দিয়ে। প্রথমটি হলো যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস টেন্ডস টু ইনফিনিটি। আর এখানে ইনফিনিটিটা এটা একটা ভেগ কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস হিউজ, দিস ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, দিস ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻23। টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার টেন্ডস টু ইনফিনিটি। এটা দিয়ে আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে কন্টেনারের ভলিউমটা একটা ইন্ডিভিজুয়াল মলিকুলের যে ফিজিক্যাল ভলিউম তার তুলনায় অনেক 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 বেশি। ও থার্ড ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো যে নাম্বার ডেন্সিটি, অর্থাৎ প্রতি একক ভলিউমে কতগুলো মলিকুল আছে সেই সংখ্যাটা কিন্তু ফাইনাইট হবে। তাহলে কোনো একটা সিস্টেম যদি এই 3টে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি হোল্ড করে, তাহলে তার জন্য আমি লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবারে এই সিস্টেম নিয়ে আরো কিছু কথাবার্তা বলে নেওয়া যাক। আমি যদি আমাদের এই জগৎটাকে ইউনিভার্স ভাবি, তাহলে সেই ইউনিভার্সের একটা ছোট পার্ট আছে, যে পার্টটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। এবং সিস্টেমটা জাস্ট বাইরের থেকে একটা বাউন্ডারি দিয়ে সেপারেটেড করা আছে, এবং ইউনিভার্স থেকে এই সিস্টেমটাকে বাদ দিলে যে পোর্শনটা পড়ে থাকে তাকে বলা হচ্ছে সারাউন্ডিং। অর্থাৎ সিস্টেম সারাউন্ডিং এরা কম্বাইনলি একটা ইউনিভার্স তৈরি করে,
আর সিস্টেম সারাউন্ডিং তাকে আমি সেপারেট করব একটা বাউন্ডারি দিয়ে। এবার এই বাউন্ডারিটার নেচারটা কি তার উপরে নির্ভর করে সিস্টেমকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। আচ্ছা, বাউন্ডারির যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা আমরা 3টে ক্যাটাগরিতে করতে চাইছি। প্রথম টাইপ অফ ক্লাসিফিকেশন আমরা যেটা বোঝাতে চাইছি যে এই বাউন্ডারিটা সেটা হিটকে যেতে দেয় কি দেয় না। যদি বাউন্ডারিটা এমন হয় যাতে করে হিট ট্রান্সফার হতে পারে না, তখন তাকে অ্যাডায়াবেটিক বাউন্ডারি বলে। আর যদি হিট ট্রান্সফার হতে পারে তখন তাকে ডায়াথার্মাল বাউন্ডারি বলে। সেকেন্ড টাইপ অফ ক্লাসিফিকেশন, সেখানে অ্যাকচুয়ালি আমি দেখতে চাইছি যে ম্যাটার বা মাস অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হতে পারে কি পারে না। সেই মতো করে বাউন্ডারিকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করছি: পারমিয়েবল, সেমি পারমিয়েবল, ইমপারমিয়েবল। পারমিয়েবলের ক্ষেত্রে সবাই চলে যেতে পারে, অর্থাৎ যদি আমি সেই রেসপেক্টে একটা সলিউশন কনসিডার করি তাহলে সলভেন্ট সলিড দুজনেই চলে যাবে। একটা ট্রু সলিউশন যেমন চলে যেতে পারে, একটা কলয়েডাল সিস্টেমও চলে যেতে পারে। আবার যখন সেমি পারমিয়েবল বলছি, বাউন্ডারিটা এমন যেটা সিলেক্টিভলি কাউকে কাউকে যেতে দেয়, কাউকে কাউকে যেতে দেয় না। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি একটা কলয়েডাল সিস্টেম নিয়ে কথাবার্তা বলি, তাহলে কলয়েড পার্টিকেলসগুলো অর্থাৎ ডিসপার্স ফেজ তারা অ্যাকচুয়ালি মুভ করতে পারছে না অ্যাক্রস দ্য বাউন্ডারি, কিন্তু ডিসপার্সিভ মিডিয়াম যেটা সেটা খুব সহজে মুভ করে চলে যেতে পারছে। আবার কখনো কখনো সলিউশনের কনটেক্সট দেখা যায় যে সলভেন্ট চলে যেতে পারছে, সলিউট যেতে পারছে না। আর ইম্পারেবল মানে হচ্ছে কাউকেই যেতে দেয় না। আর টাইপ 3 যেটা, এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি যে এই বাউন্ডারিটা মুভ করতে পারে কি পারে না। যদি বাউন্ডারিটা মুভ করতে পারে তাহলে সেটাকে বলবো নন রিজিড। তার ক্ষেত্রে ওয়ার্ক অ্যাজ এ ফর্ম অফ এনার্জি বা এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক ক্যান ক্রস অ্যাক্রস দ্য বাউন্ডারি। আর যদি রিজিড হয় তাহলে কোনো বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট হবে না, অর্থাৎ এখানে কোনো ওয়ার্ক ট্রান্সফার হতে পারবে না। তাহলে এবারে আমাদের যে থার্মোডাইনামিক সিস্টেমটা, এই থার্মোডাইনামিক সিস্টেমটা কেমন বাউন্ডারি দিয়ে ঘেরা আছে তার উপরে বেশ করে আমরা সিস্টেমটাকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম যে ক্লাসিফিকেশনটাই সেটা হলো যে আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম এবং ওপেন সিস্টেম। আমাদের বাউন্ডারিটা যদি এমন হয় যে সে ম্যাটার এবং এনার্জি কাউকে ট্রান্সফার হতে দিচ্ছে না, তখন তাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, ম্যাটার ট্রান্সফার হতে পারবে না যখন বাউন্ডারিটা, আমাদের এর আগেই বলেছি, যখন ইমপারমিয়েবল হবে অর্থাৎ লিক প্রুফ হবে। অর্থাৎ আইসোলেটেড সিস্টেম হওয়ার জন্য প্রথম যে জিনিসটা গ্যারান্টেড হওয়া দরকার সেটা হচ্ছে বাউন্ডারিটা লিক প্রুফ বা ইমপারমিয়েবল। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এনার্জি, এই যে অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হতে হবে, ট্রান্সফার হতে পারবে কি পারবে না। এই এনার্জি অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হওয়ার দুটো রাস্তা, এক হচ্ছে হিট হিসেবে ট্রান্সফার হওয়া, আর হচ্ছে ওয়ার্ক হিসেবে ট্রান্সফার হওয়া। এনার্জি এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হিট এবং ওয়ার্ক কোনো রকম ভাবে ট্রান্সফার হওয়া চলবে না। তাহলে হিট ট্রান্সফার হতে পারবে না, অর্থাৎ বাউন্ডারিটা অবশ্যই অ্যাডায়াবেটিক হতে হবে। আর এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক ট্রান্সফার হতে পারবে না, সেটা গ্যারেন্টেড হবে যদি বাউন্ডারিটা রিজিড হয়। অর্থাৎ যেটা দাঁড়ালো যে যদি বাউন্ডারিটা প্রথম কথা লিক প্রুফ, দ্বিতীয়ত অ্যাডায়াবেটিক, তৃতীয়ত রিজিড হয়, তাহলে ওটা অবশ্যই একটা আইসোলেটেড সিস্টেম হবে। আমাদের ইউনিভার্স অ্যাজ ফর এক্সাম্পল একটা আইসোলেটেড সিস্টেম। তারপর চলে আসছি ক্লোজ সিস্টেম। আমি বাউন্ডারিটাকে এমন নিলাম যাতে করে যে ম্যাটার ট্রান্সফার হতে পারছে না, অর্থাৎ বাউন্ডারিটা ইমপারমিয়েবল, কিন্তু এনার্জি আইদার এজ এ ফর্ম অফ হিট অর ওয়ার্ক অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর হিট হিসেবে ট্রান্সফার হতে গেলে বাউন্ডারিটাকে ডায়াথার্মাল হতে হবে। ওয়ার্ক হিসেবে এনার্জি ট্রান্সফার হতে গেলে বাউন্ডারিটাকে নন রিজিড বা মুভেবল হতে হবে। অর্থাৎ বাউন্ডারিটা সার্টেনলি ইমপারমিয়েবল হবে। ইন অ্যাডিশন টু দ্যাট, যদি ওটা আইদার ডায়াথার্মাল অর মুভেবল হয় বা নন রিজিড হয়, তাহলে সেটা একটা ক্লোজ সিস্টেম দেবে। ক্লোজ সিস্টেমে প্রচুর এক্সাম্পল আমরা দেখেছি, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ক্লিনিক্যাল থার্মোমিটার একটা ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। আর ওপেন সিস্টেম মানে বেসিক্যালি যেখানে ম্যাটার এবং এনার্জি দুটোই ট্রান্সফার হতে পারবে অ্যাক্রস দ্য বাউন্ডারি। ম্যাটার ট্রান্সফার হতে গেলে ওটা অবশ্যই লিক প্রুফ হওয়া চলবে না, অর্থাৎ ওটাকে পারমিয়েবল বা কখনো কখনো সেমি পারমিয়েবল হতে হবে। আর এনার্জি ট্রান্সফার হতে হবে, এনার্জি ট্রান্সফার হওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হিট হিসেবে এবং ওয়ার্ক হিসেবে। হিট হিসেবে যদি এনার্জি ট্রান্সফার হতে হয় তাহলে বাউন্ডারিটাকে ডায়াথার্মাল হতে হবে, আর ওয়ার্ক হিসেবে যদি এনার্জি ট্রান্সফার হতে হয় তাহলে বাউন্ডারিটাকে অবশ্যই হচ্ছে মুভেবল বা নন রিজিড হতে হবে। তাহলে যেটা দাঁড়ালো যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ম্যাটার এনার্জি কেউ ট্রান্সফার হতে পারবে না। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে
এনার্জি ট্রান্সফার হতে পারবে অ্যাক্রস দ্য বাউন্ডারি, কিন্তু ম্যাটার পারবে না। আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে ম্যাটার এবং এনার্জি দুজনেই ট্রান্সফার হতে পারবে অ্যাক্রস দ্য বাউন্ডারি, এবং বাউন্ডারির নেচারের উপরে নির্ভর করে কেমন করে আইসোলেটেড বা ক্লোজ বা ওপেন সিস্টেমে ক্লাসিফাই করলাম সেটা আমাদের কাছে পরিষ্কার হলো। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের বলে নেওয়া দরকার, সেটা হলো যে আমরা যখন লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করি, সেটা সেই ধরনের সিস্টেমগুলো অ্যাকচুয়ালি হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি না, এখানে মাসটা কনস্ট্যান্ট হতে হবে, কম্পোজিশনটা কনস্ট্যান্ট হতে হবে, প্রেসারটা আইসোট্রপিক হতে হবে। প্রেসার আইসোট্রপিক মানে যে সমস্ত ডিরেকশনে প্রেসার সমান হবে, অর্থাৎ প্রেসারে কোনো ডিরেকশনাল ডিপেন্ডেন্স থাকবে না, আর বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স ফিল্ড থাকবে না। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখা ভালো, যদিও গ্র্যাভিটি সর্বত্র আছে, কিন্তু যখন থার্মোডাইনামিক্সের আলোচনা চলবে তখন গ্র্যাভিটিটাকে আমাকে কনসিডার করলে চলবে না। আর অবশ্যই কোনো বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এইগুলোকে আমরা আমাদের ধর্তব্যের মধ্যে রাখবো না। আর এই হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হবে বিভিন্ন রকমের হতে পারে। প্রথম একটা পিওর সিস্টেম, পিওর সাবস্টেন্স দ্বারা, যেখানে একটাই মাত্র কম্পোনেন্ট থাকতে পারে। যেমন তার আমি হয়তো শুধু জল নিয়ে আলোচনা করছি, সেই জল অবশ্য বিভিন্ন ফেজে থাকতে পারে, কখনো সলিড হতে পারে, কখনো লিকুইড হতে পারে, কখনো গ্যাস হতে পারে, বা এই তিনটে যে ফেজ তাদের পারস্পরিক ইকুইলিব্রিয়াম থাকতে পারে। যেমন সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম থাকছে তাদের ফ্রিজিং পয়েন্টে, লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম থাকছে তাদের বয়লিং পয়েন্টে, সাবলিমেশন পয়েন্টে সলিড এবং ভেপার তারা ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। এইগুলো সব পিওর সাবস্টেন্সের মধ্যে পড়ে। এই পিওর সাবস্টেন্স নিয়ে আলোচনাটা অনেক সিম্পল। এবার আমরা আলোচনা করতে পারি হোমোজিনিয়াস সিস্টেম। এক্ষেত্রে যদিও টোটাল সাবস্টেন্সের সংখ্যা একাধিক হতে পারে, কিন্তু তারা এত সুন্দরভাবে মিশে থাকবে যে তার সর্বত্র কম্পোজিশনটা একই হবে। যেমন যখন আমি গ্যাস মিক্সচারগুলোকে কনসিডার করি, অথবা জল অ্যালকোহলের কোনো একটা সলিউশন, দ্য কমপ্লিটলি মিসেবল লিকুইডস, তাদের একটা সলিউশন কনসিডার করি, সেক্ষেত্রে জাস্ট একটাই ফিজিক্যালি ডিস্টিংগুইজেবল পার্ট থাকবে, যেটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। আর সার্টেনলি কমপ্লিকেটেড সিস্টেম হলো হেটেরোজিনিয়াস সিস্টেম, যেখানে মোর দ্যান ওয়ান ফেজেস থাকতে পারে, যেটা আমাদের পরপর আলোচনার মধ্যে আসবে। এবার আমরা আসছি প্রপার্টিজ অফ এ সিস্টেম। আমরা যে সিস্টেম আলোচনা করলাম, সেই সিস্টেমটা নিশ্চয় তৈরি হয়েছে কিছু একটা দিয়ে, অর্থাৎ সিস্টেমের মধ্যে কিছু একটা থাকে। যা দিয়ে সিস্টেমটা তৈরি হয় সেটাই বেসিক্যালি প্রপার্টিজ অফ এ সিস্টেম। থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস which are experimentally measurable and which enable us to define a given system are called the properties of a system. আচ্ছা, বাংলায় প্রপার্টি কথার অর্থ হলো ধর্ম। ধর্ম বললেই কিন্তু সঙ্গে সঙ্গে এই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এই কথাগুলো চলে আসে। আসলে যেটা হয় যে ধর্মটা এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা। এবার ধারণ করাটা আমি দু রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারি। এক হচ্ছে আমি যাহা ধারণ করি সেটা আমার ধর্ম, না আমাকে যাহা ধারণ করে সেটা আমার ধর্ম। এই যে আমাকে যাহা ধারণ করে সেটাকে যদি আমি ধর্ম বলি, সেই অনুযায়ী আমি আইতার খ্রিস্ট ধর্মাবলম্বী, অথবা মুসলিম ধর্মাবলম্বী, অথবা হিন্দু ধর্মাবলম্বী, অথবা জৈন অথবা শিখ ধর্মাবলম্বী। কিন্তু আমি যাহা ধারণ করি সেটাই হলো আমার প্রপার্টি। যেমন আমার গায়ের রং, আমার উচ্চতা, আমার ওজন, আমার বুকের ছাতি, এইগুলো হলো সব আমার প্রপার্টি। আমরা এখানে প্রপার্টি বলতে আমি যাহা ধারণ করি, অর্থাৎ সিস্টেম যাহা ধারণ করে, সেটা নিয়ে আলোচনা করছি। আর এই প্রপার্টিগুলো যদি আমি ঠিক করে অ্যানালিসিস করি, তাহলে দেখবো যে কিছু কিছু প্রপার্টি যেগুলো মাস ডিপেন্ডেন্ট বা অ্যামাউন্ট ডিপেন্ডেন্ট, যেমন ভলিউম, এনার্জি ইত্যাদি ইত্যাদি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রপার্টিগুলো তার ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটার উপর কোনো মাস ডিপেন্ডেন্ট বা অ্যামাউন্ট ডিপেন্ডেন্স নেই, যেমন টেম্পারেচার, প্রেশার, ডেনসিটি, কনসেন্ট্রেশন, সারফেস টেনশন, ভিসকোসিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইত্যাদি ইত্যাদি। আর এই যে মাস ডিপেন্ডেন্ট এবং মাস ইন্ডিপেন্ডেন্সি দিয়ে যেমন এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ প্রপার্টিকে আলাদা করা যায়, ঠিক একই রকম করে আর এক রকম করে এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ প্রপার্টিকে ডিফাইন করা যায় বা ডিস্টিংগুইশ করা যায়। সেটা হলো, ধরা যাক একটা বড় সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা বড় সিস্টেম এ, তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, বি এবং সি। এবার কোন একটা পার্টিকুলার প্রপার্টিকে আমি এক্সটেন্সিভ প্রপার্টি বলবো তখনই যখন
এই সাবসিস্টেমগুলোর প্রপার্টির যোগফল এই টোটাল যে পেরেন্ট সিস্টেম তার প্রপার্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি আমি কোনো একটা সিস্টেমকে জাস্ট বি এবং সি দুটো ভাগে ভাগ করি, তাহলে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টির জন্য এক্স বি প্লাস এক্স সি শুড বি ইকুয়াল টু এক্স এ। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ভলিউম যদি আমি কনসিডার করি, তাহলে একটা সিস্টেম মাঝে যদি একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়, অবশ্যই পার্টিশন দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেম্পারেচারটা কেন দুদিকে কনস্ট্যান্ট থাকে এবং নাম্বার ডেন্সিটিটাকে কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা যেটা দেখবো যে সাবসিস্টেমগুলো ভলিউমের যোগফল যে পেরেন্ট সিস্টেমটা তার ভলিউমের সঙ্গে সমান, সাবসিস্টেমগুলোর এনার্জির যোগফল পেরেন্ট সিস্টেমের এনার্জির সঙ্গে সমান, অর্থাৎ এরা হলো এক্সটেন্সিভ প্রপার্টি। অন দ্য আদার হ্যান্ড, যদি কোন একটা পার্টিকুলার সিস্টেমকে পার্টিশন করার পরে আমি যদি দেখি কোন একটা পার্টিকুলার প্রপার্টি কোনো চেঞ্জ হচ্ছে না, আজ ফর এক্সাম্পল কোন একটা ঘরের মধ্যে আমরা আছি, হয়তো টেম্পারেচার 40°C, আমরা পার্টিশন দিয়ে দিলাম, এই দুটো যে কম্পার্টমেন্ট তৈরি হলে সেখানে টেম্পারেচারগুলো কোনো রকমভাবে 20° হয়ে যাবে না। অথবা ঘরের প্রেশার ছিল 1 অ্যাটমসফিয়ার, একটা পার্টিশন দিয়ে দিলাম, এই দুটো কম্পার্টমেন্টের প্রেশারগুলো হাফ অ্যাটমসফিয়ার এগুলো হয়ে যাবে না। অর্থাৎ কোনো একটা ইন্টেনসিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ইন্ডিভিজুয়াল সাবসিস্টেমগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে প্রপার্টিটা সেটা অ্যাকচুয়ালি পেরেন্ট সিস্টেম তার প্রপার্টির সঙ্গে সমান, অর্থাৎ এক্স বি ইকুয়াল টু এক্স সি ইকুয়াল টু এক্স সি। অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টিগুলো হলো অ্যাডিটিভলি সেপারেবল, ইন্টেনসিভ প্রপার্টিগুলো কোনো রকমভাবে অ্যাডিটিভলি সেপারেবল নয়। আর এবারে কথা হলো যে কোন একটা সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা প্রপার্টি আছে, কিন্তু আমি যদি বেশ কিছু কন্ডিশন সেট করে দিই তাহলে দেখবো যে ওই প্রপার্টিগুলো কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য একটা সার্টেন টাইমে তার একটা কতগুলো ফিক্সড ভ্যালুতে পৌঁছে গেছে, এবং এই যে ফিক্সড ভ্যালুতে পৌঁছে যাওয়াটা সেটাই বেসিক্যালি সিস্টেমের একটা স্টেট ডিফাইন করলো। স্টেট অফ এ সিস্টেম বলতে আমি কি বুঝছি না, সেট অফ এ ডেফিনাইট ভ্যালুজ অফ প্রপার্টিজ অফ এ সিস্টেম gives a particular state of that system. অর্থাৎ আমি যদি কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম, আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিজগুলো হলো তার প্রেশার, তার ভলিউম, তার টেম্পারেচার, তার নাম্বার অফ মোলস। এবারে যখন প্রেশারটা P1, ভলিউমটা V1, টেম্পারেচার T1 এবং নাম্বার অফ মোলস N1 হয়ে যাবে, অর্থাৎ P1, V1, T1, N1, এইটা ওই আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেমের একটা স্পেসিফিক স্টেট ডিফাইন করলো। ঠিক একই রকম ভাবে যখন P2, V2, T2, N2 সেটা আর একটা স্টেট ডিফাইন করলো। এবারে কথা হচ্ছে যে এই যে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে যে একাধিক স্টেটে থাকছে, তাতে সিস্টেমটা তো একই থাকছে। তাহলে এই যে সিস্টেমটা একই সিস্টেম বিভিন্ন স্টেটে আছে, এই স্টেটগুলোর মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে? তার উত্তর হলো যে হ্যাঁ আছে, এবং এই সম্পর্কটাই বুঝতে হয় ইকুয়েশন অফ স্টেট দিয়ে। ইকুয়েশন অফ স্টেট কি? ইকুয়েশন অফ স্টেট হলো an equation that relates different state of a system at equilibrium is called the equation of state. As for example, আমি যদি কোনো একটা আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করি, কোনো একটা ইনিশিয়াল স্টেটে তার যদি প্রেশার P1, ভলিউম V1, নাম্বার অফ মোলস N1, টেম্পারেচার T1 থাকে, অন্য একটা স্টেটে তার যদি প্রেশার P2, ভলিউম V2, নাম্বার অফ মোলস N2, টেম্পারেচার T2 থাকে, একটা ইম্পর্টেন্ট রিলেশন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 বাই N2 T2। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে PV বাই NT এই জিনিসটা কনস্ট্যান্ট থাকছে যদিও আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেমটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ইভলভ করছে। তাহলে এইখান থেকে আমরা যেটা পেতে পারছি সেটা হচ্ছে PV ইকুয়াল টু nRT, এবং এটাই হলো আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেমের জন্য একটা ইকুয়েশন অফ স্টেট। আমরা যদি ভ্যান রয়েল ইকুয়েশন অফ স্টেট কনসিডার করি তাহলে দেখবো যে P প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস nb ইকুয়াল টু nRT, যেখানে a এবং b দুটো ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, যাদেরকে বলা হচ্ছে ভ্যান রয়েল কনস্ট্যান্ট। এবার আসি প্রসেস কি? এক কথায় বললে যে ডিটেল ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ সিস্টেম ইজ ট্রান্সফর্ম ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার। আমরা আগেই আলোচনা করেছি যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন স্টেটে থাকতে পারে। এবারে একটা স্টেট থেকে আর একটা স্টেটে সে অ্যাকচুয়ালি কীভাবে যাচ্ছে তার ডিটেল ডেসক্রিপশনটা খুব দরকার বিভিন্ন কারণে। আমরা পরবর্তীকালে দেখব যে যদি একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাই এবং তার জন্য যদি ওয়ার্ক ক্যালকুলেট করতে যাই, তাহলে আমরা যে জিনিসটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনটা কীভাবে করছে তার উপরে কিন্তু ওয়ার্কের ম্যাগনিটিউডটা নির্ভর করে। আচ্ছা, এবারে এই যে ডিটেল ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটাকে ম্যাক্রোস্কোপিক না মাইক্রোস্কোপিক? যেহেতু থার্মোডাইনামিক মাইক্রোস্কোপিক নেচার নিয়ে ইন্টারেস্টেড নয়, সেই জন্যে
প্রসেস যখন আমি ডিফাইন করবো তখন অবশ্যই সেটা একটা ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন হবে। আচ্ছা, ধরা যাক কোনো একটা সিস্টেম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে এবং সেই যাওয়াটা কি ভীষণ স্লো ইউজিং ইনফাইনাইট টাইম ও ইনফাইনাইট স্টেপস, না খুব কুইকলি হয়ে গেল। তার উপরে নির্ভর করে আমরা প্রসেসকে মূলত দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে রিভার্সেবল প্রসেস, একটা ইরিভার্সেবল প্রসেস। যদি ট্রান্সফরমেশনটা ভীষণ স্লো হয় ইউজিং ইনফাইনাইট টাইম অ্যান্ড ইনফাইনাইট স্টেপস, তখন তাকে বলা হবে রিভার্সেবল প্রসেস। আর যদি খুব কুইকলি হয়ে যায় কোনো একটা ফাইনাইট টাইম ফাইনাইট স্টেপস ইউজ করে, তখন সেটা হবে ইরিভার্সেবল প্রসেস। আর একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম, একটা ফ্রিকশনলেস পিস্টন আছে। ইনিশিয়ালি সে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল, অর্থাৎ ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসার সমান ছিল। এবারে আমি এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য প্রথম ক্ষেত্রে এক কাজ করি যে উপরে আমি বেশ কিছু বালি রেখেছি। এবারে বালির দানাগুলো একটু 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 করে সরাচ্ছি, তাহলে এক্সটার্নাল প্রেসারটা আস্তে আস্তে কমছে, একটা এক্সপানশন হচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে আমার ইনফাইনাইট স্টেপস লাগবে, ইনফাইনাইট টাইম লাগবে এবং এই প্রসেসটা খুব স্লোলি হবে। মোর ইম্পর্টেন্টলি যেটা দাঁড়াচ্ছে যে একটা বালির দানা সরিয়ে ফেলার পরে কিন্তু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসবে, আবার একটা বালির দানা সরালাম আবার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আসবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে কি সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি ওই পিস্টনের উপরে বালি না রেখে আমি কতগুলো জাস্ট ওয়েট রাখতাম, বাটখারা রাখতাম এবং একটা একটা করে বাটখারা সরাতাম, তাহলে দেখতাম যে একটা ফাইনাইট জাম্প হতো এবং এই পার্টিকুলার কেসে থ্রু আউট দ্য প্রসেস সিস্টেম কিন্তু সারাউন্ডিংয়ের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকতো না। এক্ষেত্রে যেটা হতে পারতো শুধুমাত্র ইনিশিয়াল স্টেটে ইকুইলিব্রিয়ামে আসতো এবং ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়ামে আসতো। এবং রিভার্স এবং ইরিভার্সিবল প্রসেসে আরও অনেক ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, ইম্পর্টেন্ট ফিচার্স আছে, কিন্তু সেগুলো সব আলোচনা করতে গেলে আমাকে আরও কিছু কনসেপ্ট জাস্ট ইন্ট্রোডিউস করার দরকার পড়ে। আমাকে জাস্ট বুঝে নিতে হয় ওয়ার্ক, তার এক্সপ্রেশন কি, এগুলোকে বুঝে নিতে হয়। যে আমরা পরবর্তীকালে দেখবো যে এক্সপানশন যদি হয় তাহলে রিভার্সেবল ওয়ার্ক ম্যাক্সিমাম হয়, আর কম্প্রেশন হলে রিভার্সেবল ওয়ার্ক মিনিমাম হয়। কোনো একটা সাইক্লিক প্রসেসের জন্য রিভার্সেবল প্রসেসকে সাইক্লিক ইন্টিগ্রাল ওয়ার্কটা হচ্ছে 0 হয়। পরে আমরা যখন এন্ট্রপি ইন্ট্রোডিউস করে ফেলবো তখন দেখবো যে এই ইউনিভার্সের টোটাল এন্ট্রপিটা তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাবে, অর্থাৎ ডেল্টা এসটা 0 হয়ে যাবে যখন সেটা রিভার্সেবল প্রসেস। এবং ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সার্টেনলি এগুলো হবে না। কিন্তু এইগুলো খুব ডিটেলে বোঝার জন্য আমাকে জাস্ট ওয়ার্কের এক্সপ্রেশন বুঝতে হবে, এন্ট্রপির এক্সপ্রেশন বুঝতে হবে। এগুলো নিয়ে আমরা জাস্ট ডিটেলে পরে আলোচনা করবো। ফর দ্য টাইম বিং আমরা জাস্ট এইটুকু বুঝে নিই যে রিভার্সেবল প্রসেস ভেরি স্লো, সেটাকে করতে গেলে ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস লাগে। আচ্ছা, যদি কোনো একটা পার্টিকুলার প্রসেসে ইনফাইনাইট টাইম এবং ইনফাইনাইট স্টেপস লাগে, যেটা একটা হাইপোথেটিক্যাল প্রসেস হবে, কারণ এটা আমি জাস্ট ল্যাবরেটরি কন্ডিশনে চাইলে করতে পারবো না। তাহলে এই যে এক্সাম্পলটা আমরা দিলাম যে কোনো একটা আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম আছে, সেখানে একটা পিস্টন রাখা আছে, উপরে জাস্ট বালির দানা রাখা আছে, একটা একটা করে বালির দানা সরাচ্ছি, তাহলে এটা কি সত্যি সত্যি রিভার্সেবল প্রসেস নয়? অনেস্ট স্পিকিং, না, এটা একটা রিভার্সেবল প্রসেস নয়। এটাকে জাস্ট আমরা একটা বলতে পারি যে একটা রিয়েলিস্টিক একটা অ্যাপ্রক্সিমেশন অফ দ্য হাইপোথেটিক্যাল রিভার্সেবল প্রসেস। এই ধরনের প্রসেসগুলোকে বলা যায় কোয়াসিস্ট্যাটিক প্রসেস। অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা কোয়াসিস্ট্যাটিক প্রসেসগুলোকে রিভার্সেবল প্রসেস বলে হয়তো ইউজ করব, কিন্তু তাদের মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স আছে। রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে জাস্ট সত্যি সত্যি ওটা ইনফাইনাইট টাইপ ইনফাইনাইট স্টেপ লাগার কথা, কিন্তু কোয়াসিস্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে ফাইনাইট বাট ভেরি লং টাইম লাগবে, ফাইনাইট বাট ভেরি লার্জ নাম্বার অফ স্টেপস লাগবে। এছাড়া প্রসেসের আরও অনেক রকমের ক্লাসিফিকেশন হতে পারে, কি রেস্ট্রিকশন বা কন্ডিশনস থাকছে তার উপরে নির্ভর করে। আমরা অ্যাডায়াবেটিক বা ডায়াথার্মাল প্রসেসের ক্ষেত্রে কেটে দেখবো। অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে করে হিটের এক্সচেঞ্জ হওয়া চলবে না, ডায়াথার্মাল প্রসেসের ক্ষেত্রে হিটের এক্সচেঞ্জ হবে। এছাড়া আইসোথার্মাল, আইসোকোরিক এবং আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কেটে দেখবো। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রসেস, আইসোকোরিক প্রসেসে ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, আইসোবারিক প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট থাকবে। সাইক্লিক প্রসেসের কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা পরে এটা দেখবো। যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম সে এ স্টেট থেকে বি স্টেটে গেল, সে আবার আগের জায়গায় ফিরে এলো, তাহলে এই প্রসেসটা হলো সাইক্লিক প্রসেস, যেখানে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট অ্যাকচুয়ালি সমান হয়ে যাচ্ছে এবং তার জন্য বিভিন্ন রকমের প্রপার্টিসগুলো কীরকমভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা করতে হবে আমাদের। পরে আমরা করছি সব আলোচনা। এছাড়া আরও কিছু প্রসেস আমরা খুব ফ্যামিলিয়ার, সেগুলো হচ্ছে এক্সোথার্মিক প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। এগুলো পার্টিকুলারলি কোনো একটা রিয়াকশানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এক্সোথার্মিক রিয়াকশান, এন্ডোথার্মিক রিয়াকশান,
এক্সোথার্মিক প্রসেস বা এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা ইজ লেস দেন জিরো, অর্থাৎ হিটটা ইভলভ হয়ে যাবে। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ হিট অ্যাবজর্ব করতে হয়। এছাড়া কোনো একটা রিয়াকশনের স্পন্টিনিটি বা নন স্পন্টিনিটি কথা নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা এক্সারগনিক বা এন্ডারগনিক প্রসেস নিয়ে আলোচনা করব। যে স্পন্টিনিয়াস প্রসেস যার জন্য গিভস এনার্জি চেঞ্জ ডেল্টা জি লেস দেন জিরো, সেগুলো এক্সারগনিক প্রসেস। যার ক্ষেত্রে ডেল্টা জিটা গ্রেটার দেন জিরো, অর্থাৎ যে প্রসেসগুলো অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্যালি স্পন্টিনিয়াস নয়, সেগুলো এন্ডারগনিক প্রসেস। জুল থমসন এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আমরা দেখবো যে এক্ষেত্রে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটে এনথালপিটা সমান থাকছে, সেখানে একটা আইসেনথালপিক প্রসেস বলা হচ্ছে। এ সম্বন্ধে পরে আমাদের খুব ডিটেল কিছু আলোচনা হবে। যদি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটে এনথালপিটা সমান থাকে কিন্তু থ্রু আউটটা প্রসেস এনথালপি সমান থাকছে কিনা সে ব্যাপারে বিতর্ক আছে, কারণ প্রসেসটা একটা ইরিভার্সিবল প্রসেস। সেখানে জুল থমসন প্রসেসকে আইসেনথালপি বলা যায় কি যায় না সে নিয়ে প্রচুর কনফিউশন থাকবে, প্রচুর ডাউটস থাকবে, প্রচুর বিতর্ক থাকবে। এই নিয়ে আমরা আলোচনা করব। আইসেন্ট্রপিক প্রসেস, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা দেখবো যে এনট্রপিটা থ্রু দ্য প্রসেস কনস্ট্যান্ট থেকে যায়, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। অর্থাৎ প্রসেসকে বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করতে হবে। ব্রডার ক্যাটাগরিতে অবশ্যই রিভার্স এবং ইরিভার্সিবল প্রসেস থাকবে। মাঝে তো কোয়াসিস্ট্যাটিক প্রসেস আমরা আলোচনা করেছি। এছাড়া যেগুলো আমরা আলোচনা করলাম যে অ্যাডিয়াবেটিক প্রসেস, ডায়াথার্মাল প্রসেস, এছাড়া আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবারিক, সাইক্লিক প্রসেস, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক, এক্সারগনিক, এন্ডারগনিক, আইসেনথালপিক, আইসেন্ট্রপিক ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের টোটাল আলোচনার সঙ্গে সঙ্গে এই ধরনের ডেফিনেশনগুলো বা এই ধরনের কনসেপ্টগুলো বারবার আসবে। আমরা আরেক রকমের প্রপার্টি ক্লাসিফিকেশনে আসবো, সেটা হলো স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টি। আমরা আগে যখন এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার প্রপার্টি সেটা মাসের উপর ডিপেন্ড করে কি করে না। মাসের উপর ডিপেন্ড করলে বা অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করলে সেগুলো ছিল এক্সটেন্সিভ প্রপার্টি, আর অ্যামাউন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা ছিল ইন্টেন্সিভ প্রপার্টি। আমরা জাস্ট একটু আগে আলোচনা করলাম যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম একটা স্টেট থেকে আর একটা স্টেটে কতগুলো ডিফারেন্ট পাথে বা ডিফারেন্ট প্রসেসে চলে যেতে পারে। আজ ফর এক্সাম্পল এই ছবিতে কোনো একটা পার্টিকুলার সিস্টেম স্টেট এ থেকে স্টেট বি থেকে আছে তিনটে ডিফারেন্ট পাথ। এবারে আমি এই প্রপার্টির চেঞ্জটা এই বিভিন্ন পাথে মাপলাম। দেখা যাবে যে কখনো কখনো যে পাথেই ট্রান্সফরমেশনটা হোক না কেন প্রপার্টির টোটাল চেঞ্জটা একই থাকছে, আর কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন পাথে প্রপার্টির চেঞ্জটা হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে পাথের উপর ডিপেন্ডেন্সিটা আছে কি আছে না তার উপরে নির্ভর করে আমি প্রপার্টিকে বলবো ওটা স্টেট প্রপার্টি না পাথ প্রপার্টি। যদি কোনো একটা পার্টিকুলার প্রপার্টি কোনো একটা গিভেন ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের জন্য ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন হয়, তখন তারা হচ্ছে স্টেট প্রপার্টি। আর যদি সেটা পাথের উপর ডিপেন্ড করে যায় তাহলে হচ্ছে পাথ প্রপার্টি। আমরা যদি ভলিউম বা এনার্জি বা এনট্রপি ইত্যাদিগুলোকে মাপার চেষ্টা করি পরে ফিক্সড ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটস ইন ডিফারেন্ট প্রসেসেস অর ডিফারেন্ট পাথস, তাহলে দেখবো তাদের চেঞ্জগুলো প্রত্যেক ক্ষেত্রে একই থাকছে, অর্থাৎ তারা সব স্টেট প্রপার্টি। হয় না যদি হিট এবং ওয়ার্ক আমি জাস্ট ক্যালকুলেট বা মাপার চেষ্টা করি বিভিন্ন পাথের ক্ষেত্রে, দেখা যাবে সেটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওটা হয়ে গেল পাথ প্রপার্টি। আচ্ছা, এবারে আমি জাস্ট কি করে বুঝবো যে কোনো একটা পার্টিকুলার প্রপার্টি পাথ প্রপার্টি বা স্টেট প্রপার্টি? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমি যে এই যে সিম্পল ডেফিনেশনটা বললাম যে পাথের উপর ডিপেন্ড করে কি করে না, আচ্ছা পাথের উপর ডিপেন্ড করলে সেটা বোঝার খুব সহজ রাস্তা আছে। যদি আমি অ্যাটলিস্ট কোনো দুটো পাথ পেয়ে যাই যার ক্ষেত্রে কোনো একটা প্রপার্টির চেঞ্জ দুটো পাথে আলাদা হয়ে গেল, তখন আমি জাস্ট স্ট্যাম্প মেরে দিতে পারি যে না হ্যাঁ ওটা একটা পাথ প্রপার্টি। কিন্তু স্টেট প্রপার্টিকে অত সহজে বলে দেওয়া সম্ভব না। সে কোনো একজন 10টা পসিবল পাথ করলো, করার পরেও সে দেখলো যে কোনো একটা প্রপার্টির চেঞ্জ এক্স্যাক্টলি একই থাকছে প্রত্যেকটা পাথ, তার মানে সে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে প্রপার্টিটা একটা স্টেট প্রপার্টি। কারণ 11 নম্বর পাথে যে প্রপার্টিটা পাল্টে যাবে না সেটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ম্যাথামেটিক্সের আশ্রয় নিতে হবে। যে কোনো একটা থার্মোডাইনামিক প্রপার্টিকে আমি জাস্ট কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হিসেবে লিখতে পারি। যেমন ধরুন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটাকে ভলিউম টেম্পারেচারের ফাংশন হিসেবে লেখা যায় যদি ক্লোজ সিস্টেম হয়। ওপেন সিস্টেম হলে প্রেসারটাকে ভলিউম টেম্পারেচার এবং নাম্বার অফ মোলসের ফাংশন হিসেবে যা লিখতে পারা যায়। ধরা যাক জেডকে একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হিসেবে লিখতে পারা গেল। আচ্ছা, এবারে এই জেডটাকে একটা স্টেট প্রপার্টি বলা হবে যদি জেডটা একটা স্টেট ফাংশন।
আচ্ছা, জেডটা স্টেট ফাংশন হওয়ার কন্ডিশনটা কি না, জেড যদি স্টেট ফাংশন হয় তাহলে কিন্তু ডিজেড একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হবে। আচ্ছা, ডিজেড এক্সাক্ট ডিফারেন্সিয়াল কথাটার মানেটা কি না, ডিজেড যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় তাহলে ডিজেডকে সবসময় আমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে লিখতে পারবো, যেখানে এম এবং এন তারা এক্স ওয়াই এর ফাংশন। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইট মাস্ট ওবে দ্য অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, অর্থাৎ ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল টু জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, অর্থাৎ জেডের আমি দুবার ডেরিভেটিভ করবো, প্রথমে এক্স এর রেসপেক্টে, প্রথমে ওয়াই এর রেসপেক্টে, তারপরে এক্স এর রেসপেক্টে, আর ডান দিকে প্রথমে এক্স এর রেসপেক্টে পরে ওয়াই এর রেসপেক্টে, দুটিকে যদি আলটিমেটলি একই রেজাল্ট দেয় তাহলে বলা হবে যে হ্যাঁ প্রপার্টিটা, অর্থাৎ ডিজেডটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে এবং করসপন্ডিং প্রপার্টিটা স্টেট প্রপার্টি হয়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিজেড শুড বি ইকুয়াল টু 0, অর্থাৎ আমি যদি কোনো একটা সাইক্লিক প্রসেসে এ থেকে বি গিয়ে আবার বি থেকে এটা ফিরে আসি, যেহেতু স্টেট প্রপার্টিগুলো শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর নির্ভর করছে, তাহলে যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা আলটিমেটলি একই দাঁড়িয়ে গেল, সেই জন্য যে কোনো স্টেট প্রপার্টির চেঞ্জ কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। আমরা এবারে থার্মাল ইকুইলিব্রিয়াম বা জিরো লাভ থার্মোডাইনামিক্সে আসবো। আসার আগে প্রথমে স্টেডি স্টেট এবং ইকুইলিব্রিয়াম স্টেট বলতে আমি কি বুঝি সেটা ঠিক করে নিই। যে স্টেডি স্টেট হলো when one or more intrinsic property or properties of a system attains or attain a constant value or values with the help of the surrounding, then a steady state is established. As for example, আমরা একটা হিটার কনসিডার করছি। প্রথমে ইলেকট্রিক সুইচ অন করা হলো, হিটারের টেম্পারেচার প্রথমে বাড়ছে, কিন্তু হিটার টেম্পারেচার বেরিয়ে যাবে এরকম না। একটা সময়ের পরে দেখবো যে যে রেটে হিট আসছে, অর্থাৎ যে রেটে হিটিংটা হচ্ছে সেই রেটে হিটটা বেরিয়ে যাচ্ছে, দেখবো একটা সময়ের পরে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচার একটা ইন্টেনসিভ প্রপার্টি যেটা কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইলেকট্রিক সুইচটা অন আছে বলেই কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট অবস্থায় রয়ে গেল। যদি আমি ইলেকট্রিক সুইচ অফ করে ফেলতাম তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতো না। অর্থাৎ টেম্পারেচার ইন্টেনসিভ প্রপার্টি যেটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে উইথ দ্য হেল্প অফ দ্য এক্সটার্নাল এজেন্সিস। আর যদি এক্সটার্নাল এজেন্সিটা না থাকতো তাহলেই হয়ে যেত ইকুইলিব্রিয়াম স্টেট। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে when one or more intrinsic property or properties of a system attains or attain a constant value or values without the help of a surrounding, then an equilibrium state is established. এখানে টাইপোগ্রাফিক্যাল এরর আছে। অর্থাৎ আমি একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করছি, অর্থাৎ সারাউন্ডিং থেকে বা বহির্বিশ্ব থেকে তাকে পুরো একদম বিচ্ছিন্ন করে ফেলছি। এবারে এই আইসোলেটেড সিস্টেম সেটাকে আমি সেপারেট করছি লেসে একটা ডায়াথার্মাল বাউন্ডারি দিয়ে। এই মাঝের বাউন্ডারিটা সেটা লিক প্রুফ হতে পারে, কোনো অসুবিধা নেই, তা রিজিড হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, শুধু ওটা ডায়াথার্মাল হবে। তা ডায়াথার্মাল যদি হয় তাহলে অ্যাক্রস দ্য বাউন্ডে হিট ট্রান্সফার হতে পারে, এই প্রসেসটা চলবে। একটা সময় পর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে যখন দুটো জায়গায় টেম্পারেচার সমান হয়ে গেল, তখন আর হিট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তখন আমি বলবো যে সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এসছে। অর্থাৎ আইসোলেটেড সিস্টেম কোনো সারাউন্ডিং এর হেল্প নেই, তবু টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে স্টেডি স্টেট এবং ইকুইলিব্রিয়াম স্টেটের মূল যে তফাৎটা সেটা হচ্ছে যে দুজনের ক্ষেত্রে ইন্টেনসিভ প্রপার্টি এক বা একাধিক ইন্টেনসিভ প্রপার্টি কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাবে। স্টেডি স্টেটের ক্ষেত্রে উইথ দ্য হেল্প অফ এন এক্সটার্নাল এজেন্সিস, আর ইকুইলিব্রিয়াম স্টেটের ক্ষেত্রে উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সটার্নাল এজেন্সিস। আচ্ছা, ইকুইলিব্রিয়াম নিয়ে যখন কথাবার্তা বলবো, ইকুইলিব্রিয়াম মেনলি 3 রকমের হতে পারে। এক হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রেশারটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যায়। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেখানে কম্পোজিশনটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছায়, এবং থার্মাল ইকুইলিব্রিয়াম যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছায়। ধরা যাক একটা আইসোলেটেড সিস্টেম যেখানে দুটো ডিফারেন্ট স্পিসিস আছে, তাদের কনসেন্ট্রেশনগুলো আলাদা আলাদা, সিএ সিবি, প্রেশার পিএ পিবি, টেম্পারেচার টিএ টিবি। এরা লিক প্রুফ, রিজিড এবং অ্যাডায়াবারিক, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো কানেকশন নেই। এবার আমি বাউন্ডারিটা আস্তে আস্তে চেঞ্জ করছি। প্রথম যেটা করলাম যে বাউন্ডারিটাকে আমি অ্যাডায়াবেটিক থেকে ডায়াথার্মাল করে ফেললাম। অ্যাডায়াবেটিক থেকে ডায়াথার্মাল করলে হিট যেহেতু একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারবে, সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে একটা সময় আসবে যখন টেম্পারেচার দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামটা পৌঁছে যাবে। এরপর আমি যেটা করলাম যে রিজিডটাকে পাল্টে আমি নন রিজিড করে ফেললাম, তার মুভেবল পিস্টন করে ফেললাম। তো মুভেবল করলে যেটা দাঁড়াবে, যেটা আগে যেটা ছিল দু জায়গার প্রেশারটা আলাদা,
পিস্টনটা এদিক ওদিক হয়ে নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করে ফেলবে যাতে করে দুই জায়গার প্রেশারটা সমান হতে পারে, অর্থাৎ পিস্টনটা একটা স্ট্যাটিক কন্ডিশনে চলে আসবে আর মুভ করবে না। তখন যেটা জানালো যে সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামের সঙ্গে সঙ্গে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামেও চলে গেল। ফাইনালি যদি লিক প্রুফ বাউন্ডারিটাকে আমি পারমিয়েবল করে দিই, তখন কিন্তু এই গ্যাস মলিকুলসগুলো বা সাবস্টেন্সগুলো এদিক ওদিক যেতে পারবে, গিয়ে দু জায়গায় যখন তার কম্পোজিশনটা এক্স্যাক্টলি সমান হয়ে যাবে, তখন আমি বলবো ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। অর্থাৎ যদি এই তিনটে ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, এই তিনটে ইকুইলিব্রিয়াম যদি সাইমালটেনিয়াস থেকে যায়, তখন আমি বলবো যে সিস্টেমটা একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে দুটো সাবসিস্টেমের ভেতরের যে বাউন্ডারিটা, দ্যাট হ্যাজ টু বি পারমিয়েবল, নন রিজিড আর মুভেবল, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ডায়াথার্মাল। এবারে আমরা জাস্ট থার্মাল ইকুইলিব্রিয়াম বা জিরো ল অফ থার্মোডাইনামিক্স এবং তার সঙ্গে টেম্পারেচার, এইটাকে নিয়ে কিছুটা আলোচনা করে আমাদের আজকের লেকচার শেষ করব। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে থার্মোডাইনামিক্সের প্রথম লটা হলো জিরো ল অফ থার্মোডাইনামিক্স। হিস্টোরিক্যালি জিরো ল অফ থার্মোডাইনামিক্স ছিল অনেক পরে, 1931 সালে বিজ্ঞানী ফাউলার প্রথম ইন্ট্রোডিউস করেন। আসলে প্রথমে সেকেন্ড ল, তারপর ফার্স্ট ল, তারপর থার্ড ল ইন্ট্রোডিউসড হয়ে গেল। থার্মোডাইনামিক্সে প্রচুর বই লেখা হয়ে গেল, প্রচুর লিটারেচার থার্মোডাইনামিক্স, সেটাকে বিভিন্ন ক্ষেত্রে মানুষ সাকসেসফুলি ইউজ করতে পারল। এবারে 1931-এ ফাউলার যেটা ভাবলেন যে এই যে আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল ইত্যাদি বলি, যেখানে টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু টেম্পারেচারটা এর আগে কোথাও আমি থার্মোডাইনামিক্সে ফর্মালি ডিফাইনই করিনি। তাহলে আনটিল অ্যান্ড আনলেস টেম্পারেচার এবং তার সঙ্গে সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম যদি ইন্ট্রোডিউস না করি, তাহলে কিন্তু ফার্স্ট ল বা সেকেন্ড ল ইত্যাদির অ্যাকচুয়ালি কোনো মানে থাকছে না। অর্থাৎ কনসেপচুয়ালি প্রথমে থার্মাল ইকুইলিব্রিয়াম বা টেম্পারেচারকে ইন্ট্রোডিউস করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি তখন তো অনেক লিটারেচার বা বইপত্র লেখা হয়ে গেছে, তখন আবার যদি রিনাম্বারিং করি লগুলোকে, তাহলে বেশ অসুবিধা হবে। আবার এটাকে ফোর্থ ল বলা যায় না, কারণ কনসেপচুয়ালি ফার্স্টের পরে সেকেন্ড, সেকেন্ডের পরে থার্ড, থার্ডের পরে ফোর্থ আসার কথা। এটা কনসেপচুয়ালি হচ্ছে মোস্ট প্রিমিটিভ বা মোস্ট ফান্ডামেন্টাল হওয়া উচিত। সেখানে ওই নতুন করে নাম্বারিংটা চেঞ্জ না করে তিনি যেটা বললেন, এটা হচ্ছে জিরো ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, থার্মোডাইনামিক্সের অন্যান্য যে লগুলো ঠিক তার মতোই, এটা কিন্তু এমন নয় যে করে একটা অ্যাজাম্পশন বা পস্টুলেট বা হাইপোথিসিসের উপর বেস করে আসছে। আমরা ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো আছে, তার উপরে বেস করেই কিন্তু বাকি অন্য সমস্ত লগুলোর মতো জিরো ল এসছে। এটাকে ফর্মালি স্টেট করা যায় এইরকম ভাবে যে when a system A is in thermal equilibrium with a system B and B is in thermal equilibrium with another system C, then system A will automatically be in thermal equilibrium with C. অর্থাৎ A এবং B তারা একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, B এবং C তারা একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে A এবং C তারা অবশ্যই নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আর এবার কথা হলো, এই যে থার্মাল ইকুইলিব্রিয়ামটাকে কন্ট্রোল করছে কোন ইন্টেনসিভ প্রপার্টিগুলো। একটু আগেই আমরা জাস্ট বলেছিলাম যে যখন কোনো একটা ইকুইলিব্রিয়াম পৌঁছায়, তখন এক বা একাধিক ইন্টেনসিভ প্রপার্টি অ্যাটেন্সে কনস্ট্যান্ট থাকে। থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য যে ইন্টেনসিভ প্রপার্টিটা রেসপন্সিবল, সেটা হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ জিরো ল থেকে আমি টেম্পারেচারকে এইরকমভাবে ডিফাইন করতে পারি যে টেম্পারেচার ইজ অ্যান ইন্টেনসিভ প্রপার্টি হুইচ টেলস আস whether two systems which are in thermal equilibrium will be in thermal equilibrium or not. অর্থাৎ দুটো সিস্টেম যারা থার্মালি কানেক্টেড, অর্থাৎ তারা একটা বাউন্ডারি দিয়ে কানেক্টেড, যে বাউন্ডারিটা ডায়াথার্মাল বাউন্ডারি, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হিট চলে যেতে পারে। এই দুটো সিস্টেম তারা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে কি নেই সেটা ঠিক করে দেবে হচ্ছে টেম্পারেচার। যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তো ভালো, এবারে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে টেম্পারেচার ইজ দ্যাট ইন্টেনসিভ প্রপার্টি হুইচ ডিসাইড দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট। অর্থাৎ যদি সিস্টেমগুলো থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে কোন দিক থেকে কোন দিকে হিটটা ট্রান্সফার করবে সেটা কিন্তু টেম্পারেচার ঠিক করে দেয়। এবং যেটা আমরা অবশ্যই জানি যে হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে অ্যাকচুয়ালি হিটটা চলে যেতে পারবে। আর এই কন্টেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায় যে দুটো আইসোটোপ কখনো ইন্টারসেক্ট করে না। আর এখানে আমি S1 এবং S2 লিখেছি, এটা অ্যাকচুয়ালি T1 এবং T2 বলা উচিত।
ধরা যায় দুটো আইসোথাম, একটা টেম্পারেচার T1 আর একটা আইসোথাম আর টেম্পারেচার T2, তারা ইন্টারসেক্ট করছে এক পয়েন্ট এ। এখন এই T1 টেম্পারেচার আইসোথামের উপরে আমি আর একটা পয়েন্ট কনসিডার করলাম বি, তার মানে এ আর বি একই আইসোথামের উপরে আছে বলে এই দুজনের টেম্পারেচার সমান হবে। আবার ঠিক একই রকমভাবে T2 টেম্পারেচারে যে আইসোথাম সেখানে যদি আর একটা পয়েন্ট কনসিডার করি সি, তাহলে এ এবং সি তাদের টেম্পারেচার দুটো সমান হবে। তার মানে এটা দাঁড়ালো যে এ এর টেম্পারেচার ইকুয়াল টু বি এর টেম্পারেচার, আবার এ এর টেম্পারেচার ইকুয়াল টু সি এর টেম্পারেচার। অর্থাৎ এই যে আইসোথাম এবং এই যে আইসোথাম দুজনের টেম্পারেচার দুটো অ্যাকচুয়ালি সমান হয়ে গেল, অর্থাৎ তারা দুটো আলাদা আইসোথাম নয়, অর্থাৎ দুটো আইসোথাম ইন্টারসেক্ট করে না। এবং এই যে প্রশ্নটা যেরকমভাবে সমাধান করা হলো ঠিক একই রকমভাবে আমি পরবর্তীকালে দেখাবো যে টু অ্যাডাবেটস নেভার ইন্টারসেক্ট। এই দুটো অ্যাডাবেট নেভার ইন্টারসেক্ট সেটাকে বলতে গিয়ে আমরা পরবর্তীকালে দেখবো যে কোনো একটা অ্যাডাবেটের ক্ষেত্রে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে। যদি আমি এন্ট্রপিটাকে যতক্ষণ S1 এবং S2 ধরে নিই, ঠিক যেভাবে দুটো আইসোথাম ইন্টারসেক্ট করে না দেখালাম, ঠিক একই রকমের দুটো অ্যাডাবেটও ইন্টারসেক্ট করেন আমি দেখাতে পারবো। এরপরে আমরা সেকেন্ড ল থার্মোডাইনামিক্স যখন আলোচনা করব তখন দেখবো যে একটা আইসোথাম একটা অ্যাডাবেট জাস্ট সিম্পলি একবারই ইন্টারসেক্ট করে আর কি। সেগুলো এখানে আমাদের পরে আলোচনা হবে। আমরা জিরো ল থার্মোডাইনামিক্স নিয়ে এবং তার সঙ্গে টেম্পারেচার নিয়ে আলোচনা করলাম। আর লাস্ট জাস্ট তিনটে টার্ম আমরা জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি, যেটা বেশি কনসেপ্টের মধ্যেই পড়ে, কারণ এগুলো আমাদের বারবার ব্যবহার করতে হবে। প্রথমটা হলো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো একটা সাবস্টেন্স, সেটা পিওর সাবস্টেন্স হোক বা যাই হোক না কেন, প্রেসার কনস্ট্যান্ট রেখে তার টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমের চেঞ্জ হয়। এবারে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টকে আমি এইরকমভাবে ডিফাইন করছি যে প্রতি একক ভলিউমে কনস্ট্যান্ট প্রেসারে ইউনিট টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমের যে চেঞ্জটা হয়, অর্থাৎ থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আলফা ইকুয়াল টু 1/v del v by del t at constant p। ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায় যে পার্টিকুলারলি পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে, অর্থাৎ থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্টটা ইউজুয়ালি পজিটিভ। কিন্তু এটা কখনো কখনো নেগেটিভ বা জিরোও হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি একটা পিওর ওয়াটার কনসিডার করি, তাহলে যেটা আমি দেখবো যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাতে জাস্ট জলের ব্যতিক্রান্তের প্রসারণ হয়। অর্থাৎ যেটা দেখতে পাওয়া যায় যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যখন টেম্পারেচারটা বাড়ানো হচ্ছে, জলের ডেনসিটি আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ ভলিউম আস্তে আস্তে কমে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এই 0 থেকে 4 ডিগ্রি এই জায়গার মধ্যে del v by del t এর কনস্ট্যান্ট পিটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ান্টিটি, তখন আলফাটা নেগেটিভ হবে। এবং এক্স্যাক্টলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমি দেখবো তখন সার্টেনলি হচ্ছে ওটা যেহেতু মিনিমাম পয়েন্ট রিপ্রেজেন্ট করছে del v by del t এর কনস্ট্যান্ট পি হচ্ছে 0, সেই কারণে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট 0 হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট কম্প্রেশন বিটা। এর আগে যেটা আমরা আলোচনা করলাম প্রেসার কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউমের কি চেঞ্জ হয়, আর এক্ষেত্রে বেসিক্যালি আমরা আলোচনা করবো টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে প্রেসার চেঞ্জ করলে ভলিউমের কি হয়। ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বাড়ালে ভলিউমটা কমে যায়। ইউজুয়ালি মানে অ্যাকচুয়ালি যে কোনো থার্মোডাইনামিক্যালি স্টেবল সিস্টেমের ক্ষেত্রে সবসময় যেটা হয় যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বাড়ালে ভলিউম কমে, অর্থাৎ এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, তার আগে একটা নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে নেগেটিভ সাইন দিয়ে টোটাল জিনিসটাকে পজিটিভ করে ফেললাম। অর্থাৎ আইসোথার্মাল কোএফিসিয়েন্টের কম্পারিজন ইজ ডিফাইন্ড এজ বিটা ইকুয়াল টু -1/v del v by del p at constant t, আর এর রেসিপ্রোকালটাই হচ্ছে আইসোথার্মাল বাল্ক মডিউলের কাপ্পা। আচ্ছা, আমরা যেটা বললাম যে থার্মোডাইনামিক্যালি স্টেবল সিস্টেমের জন্য বিটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। জাস্ট একটা আনফিজিক্যাল সিচুয়েশন আমরা দেখি ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে, পার্টিকুলারলি কোনো একটা গিভেন আইসোথার্ম এই যে বি থেকে সি এই যে জায়গাটা, এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসারও বাড়ছে ভলিউমও বাড়ছে, অর্থাৎ প্রেসার ভলিউম দুটো যদি একসাথে বাড়ে কোনো একটা গিভেন টেম্পারেচার, তাহলে del v by del p at constant অ্যাকচুয়ালি পজিটিভ কোয়ান্টিটি, তখন বিটাটা নেগেটিভ হতে পারে। কিন্তু সেটা যে সবসময় মানে যে ফিজিক্যাল সিচুয়েশনে দেখতে পাওয়া যায় সেরকম না। তাহলে আমরা দেখবো যে কোনো একটা থার্মোডাইনামিক্যালি স্টেবল সিস্টেমের জন্য বিটাকে সবসময় পজিটিভ ধরেই কিন্তু আমাদের টোটাল আলোচনাটাকে করবো। তাহলে আমরা এবারে কনক্লুড করব। তাহলে আমরা কি পড়লাম একটু ভালো করে আলোচনা করি, একটু বলে নেওয়ার চেষ্টা করা যায়। তাহলে আমরা এই লেকচারে মূলত যে বিষয়টা নিয়ে বললাম সেটা হচ্ছে যে কিছু টার্মিনোলজিস বা টার্মস যেগুলো থার্মোডাইনামিক্সে বারবার ইউজ করা হবে, সেগুলোকে আমরা জাস্ট একটু ইন্ট্রোডিউস করে দিলাম। আমরা থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে বুঝলাম, সিস্টেম সারাউন্ডিং বাউন্ডারি ইউনিভার্স, এগুলো আমরা বুঝেছি।
বিভিন্ন টাইপস অফ সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি, আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, এছাড়া হোমোজিনিয়াস সিস্টেম, হেটেরোজিনিয়াস সিস্টেম, হাইড্রোস্ট্যাটিক সিস্টেম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সিস্টেম থেকে আমরা স্টেটে এসেছি, স্টেট থেকে ইকুয়েশন অফ স্টেটে এসেছি। আমরা প্রপার্টি নিয়ে আলোচনা করেছি, সেই প্রপার্টিটা এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, ডিপেন্ডিং অন হোয়েদার ইট ইজ মাস ডিপেন্ডেন্ট অর মাস ইন্ডিপেন্ডেন্ট। প্রসেসের উপরে কোনো একটা পার্টিকুলার প্রপার্টি ডিপেন্ড করে কি করে না তার উপরে নির্ভর করে আমরা স্টেট প্রপার্টি, পাথ প্রপার্টি আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু কথাবার্তা বলেছি, ইকুইলিব্রিয়াম স্টেট এবং স্টেডি স্টেটের মধ্যে ডিফারেন্সকে বুঝেছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এবং সর্বোপরি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলেছি। জিরো ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে কিছুটা আলোচনা করেছি ও সেখান থেকে থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট এবং টেম্পারেচার নিয়ে আলোচনা করেছি। এবং ফাইনালি হচ্ছে তিনটি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা, আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন বিটা এবং আইসোথার্মাল বাল্ক মডুলাস কাপ্পা নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে থার্মোডাইনামিক্স লাইক ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বা ইলেকট্রোডাইনামিক্সের মতোই হচ্ছে এক্সাক্ট ম্যাথামেটিক্যাল সায়েন্স। এবং আমরা আরো বলেছিলাম বেসিক্যালি দুটো ল, ফার্স্ট ল এবং সেকেন্ড ল, এই দুটো যদি আমি ঠিক ঠিক করে বুঝে নিই এবং এই দুটো ল থেকে বিজ্ঞানী গিভস যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন দিয়েছিলেন, 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, এগুলো যদি আমি ডিরাইভ করে ফেলতে পারি তাহলে এই চারটি ইকুয়েশন থেকে 5 মিলিয়ন ইকুয়েশন তৈরি করে ফেলা যায় জাস্ট বাই ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে ম্যাথামেটিক্সটা, সেই ম্যাথামেটিক্সটা কিন্তু ভীষণ সিম্পল একটা ম্যাথামেটিক্স, যেটাকে সিম্পলি একটা ক্লাসেই কভার করে ফেলা যেতে পারে। আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি জাস্ট ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বোঝার জন্য বা পড়ার জন্য যতটুকু ম্যাথামেটিক্স লাগে আমরা সেইটুকু পড়ব, যেখানে মেনলি আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশন, কিছু এক্সট্রিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করতে হবে, যে লিজেন্ডারি ট্রান্সফরমেশনটাকে একটু বুঝে নিতে হবে, হোমোজিনিয়াস ফাংশনস অ্যান্ড দ্য অয়েলার থিওরেম সেটা আমি বুঝবো, যেটা বেসিক্যালি এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, এটাকে ডিফারেন্সিয়েট, এটাকে বোঝার জন্য বা পরবর্তীকালে অ্যাডিটিভিটি রুল বা গিভস ডুয়েম ইকুয়েশন এগুলোকে ডিরাইভ করার জন্য ভীষণ ভীষণ কাজে। আর কিছুটা ইন্টিগ্রেশন করব, কারণ আমরা দেখবো যে যেহেতু জাস্ট ওয়ার্ক সেটা হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, করে একটা রিভার্সেবল প্রসেসে পিভি টাইপের ওয়ার্কটাকে কীরকম করে একটা ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্রেস করা যায়, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ কীরকম করে পিভি ডায়াগ্রামে জাস্ট ওয়ার্ক দিতে পারে, সেই জন্য একটা ডেফিনেট ইন্টিগ্রেশনের কনসেপ্টটাকে বুঝতে হবে আর কি। আজকে আমরা এখানে রাখছি, নেক্সট দিন আমরা ওই ম্যাথামেটিক্স বা থার্মোডাইনামিক্স নিয়ে আবার অ্যাপিয়ার করবো।